মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য, আপনাকে আপনার একটি মূল্যবান প্রশ্নের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় অগণিত মানুষ গণহত্যার শিকার হয়েছেন, কিন্তু আনফরচুনেট বিষয় হচ্ছে দেশ স্বাধীনের পরে যাদের দায়িত্ব ছিল একটি নিরপেক্ষ পূর্ণাঙ্গ তালিকা তৈরি করার, মুক্তিযুদ্ধে কারা শহীদ হয়েছেন, এই সঠিক এবং পূর্ণাঙ্গ তালিকাটা তারা সেই সময় তৈরি করেনি, বরং এটিকে তালিকা তৈরি করতে গিয়ে সেখানে তারা রাজনীতি টেনে নিয়ে এসেছিল। অথচ এই মানুষগুলোর আত্মত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছিলাম আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারে নিবিড় গবেষণার ভিত্তিতে মুক্তিযুদ্ধের শহীদদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের অঙ্গীকার ব্যক্ত করেছে। উক্ত অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য এরই ভিতর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বিভিন্ন উদ্যোগ গ্রহণও করেছে। এর মধ্যে রয়েছেন মাননীয় স্পিকার, এর মধ্যে রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষকদের নিয়ে বিশেষজ্ঞ সভা আয়োজন, বিভিন্ন অংশীজনদের সঙ্গে ধারাবাহিক আলোচনার মাধ্যমে একটি বিস্তারিত এবং বাস্তবসম্মত কর্ম পরিকল্পনা প্রণয়ন এবং অবশ্যই তার ভিত্তিতে কার্যক্রম গ্রহণ। এই ধরনের উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে গণহত্যার শিকার এবং সকল শহীদদের একটি নির্ভুল ও গ্রহণযোগ্য তালিকা প্রণয়ন এবং তাদের আত্মত্যাগের যথাযোগ্য স্বীকৃতি ও মর্যাদা প্রদান করা সম্ভব হবে বলে আমরা মনে করি। মাননীয় স্পিকার, ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ রুহুল আমিন দুলাল একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। প্লিজ প্রশ্ন করবেন সরাসরি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বিষয়টি যে মুক্তিযুদ্ধের বিষয়ে পোস্টের বাইরে কিছু করারও সুযোগ নেই মাননীয় স্পিকার। আমার মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে প্রশ্ন, এই বাংলাদেশে অনেক ভুয়া মুক্তিযোদ্ধা আছে, আওয়ামী লীগের কর্মীদেরকে পুনর্বাসন করছে এই আওয়ামী লীগ সরকার, তাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে নিয়োগ দিয়ে মাসে 20,000 টাকা ভাতা পায়। আমার মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে প্রশ্ন, এই ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে যাচাই বাছাই কমিটি করে ছাঁটাই করা হবে কিনা, এবং এই ভুয়া মুক্তিযোদ্ধাদের যদি যাচাই বাছাই করার জন্য ছাঁটাই কমিটি করা হয়, তাইলে সেখানে যেন মাননীয় সংসদ সদস্যদেরকে অন্তর্ভুক্ত করা হয় উপদেষ্টা হিসাবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, আমার মনে হয় আপনার মাধ্যমে আমি মাননীয় সংসদ সদস্যকে বলতে চাই, খুব সম্ভবত আপনি যা বললেন এটা বোধহয় প্রবাবলি একটা স্টেটমেন্ট হয়েছে, ঠিক প্রশ্ন মনে হয়নি। তারপরেও আমি বলতে চাই, আমি মনে হয় আপনি মূল যে প্রশ্নটি করেছিলেন সেখানে প্রথমেই আমি বলেছি দেশ স্বাধীনের পরে যাদের দায়িত্ব ছিল সঠিক শহীদদের মুক্তিযোদ্ধাদের লিস্টটি প্রণয়ন করা, তারা সেটিকে রাজনৈতিকভাবে উপস্থাপন করেছে, তারা নিরপেক্ষভাবে সঠিকভাবে তারা করেনি। এবং আপনার স্টেটমেন্টের দ্বিতীয় পর্যায়ে যেটা আপনি বলেছেন, আমরা এরই মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় তারা বিশেষজ্ঞ ব্যক্তিদেরকে নিয়ে কমিটির মতন করে গঠন করেছে, যেখানে আমরা চেষ্টা করব আপনি যেই বিষয়টি উল্লেখ করেছেন সেইখানে সঠিক যারা মুক্তিযুদ্ধ, সঠিক যারা শহীদ তাদেরকে চিহ্নিত করার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আমরা একটা সম্পূরক প্রশ্ন নিচ্ছি। কুড়িগ্রাম 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, দয়া করে প্রশ্ন করবেন। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন যে আমরা এই বিষয়টা দেখছি যে বিভিন্ন সময়ে বিভিন্ন সরকার যখন পরিবর্তন হয়, দেখা যায় যে তারা তাদের দলীয় কিছু লোকজনকেও এই মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত করে, আবার পরবর্তী আরেক সরকার এসে কিছু ছাঁটাই বাছাইও করে। আসলে সত্যিকার অর্থেই যারা প্রকৃতপক্ষে তাদেরটা কেন হচ্ছে না,
আজকে আমরা এই 55 বছর পর আমরা সেটা জানতে পারছে না, জাতি জানতে পারছে না। এই জন্য আমার প্রশ্নটা এইটাই যে এই বর্তমান সরকারের এই পরিকল্পনা আছে কিনা যে সঠিক একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে, যাতে করে যারা প্রকৃতপক্ষে মুক্তিযোদ্ধা তাদেরকে চিহ্নিত করে তাদেরকে তালিকাভুক্ত করা, আর যারা মুক্তিযোদ্ধা নয় যারা বিভিন্নভাবে দলীয়করণের মাধ্যমে হয়েছে তাদেরকে ছাঁটাই করে একটা প্রকৃত মুক্তিযোদ্ধা তালিকা জাতির কাছে প্রকাশ করার পরিকল্পনা আছে কিনা, এটি আমার প্রশ্ন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্য, আপনার প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই, আপনাকে একটু আমি স্মরণ করিয়ে দিতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গঠিত দল। মাননীয় সংসদ সদস্য, আপনাকে একই সাথে আমি স্মরণ করিয়ে দিতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা ছিলেন, মাঠে থেকে যুদ্ধ করেছেন, এবং শুধু তাই নয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণাও দিয়েছিলেন। বর্তমানে দেশ পরিচালনার দায়িত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রয়েছে, এবং একটু আগেই বললাম এই দল বীর মুক্তিযোদ্ধা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দ্বারা গঠিত এই দল। খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে মনে প্রাণে যে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের প্রতি তাদের দায়িত্ব, পবিত্র একটি দায়িত্ব রয়েছে, এবং সে কারণেই আমি একটু আগেই আমার মূল প্রশ্নে এবং একই সাথে সম্পর্ক প্রশ্নে আমি বলেছিলাম যে যাদের দায়িত্ব ছিল দেশ স্বাধীনের পরে একটি সঠিক নিরপেক্ষ তালিকা তৈরি করা মুক্তিযোদ্ধাদের, তারা সেটি করেনি। পরবর্তীতেও বিভিন্ন সময়ে এই লিস্ট তৈরিতে বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়েছে। বর্তমানে সরকার চেষ্টা করছে বিভিন্ন বিশেষজ্ঞদেরকে নিয়ে যাতে আমরা একটি পূর্ণাঙ্গ সঠিক মুক্তিযুদ্ধের তালিকা, মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি করতে পারি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। তারকা চিহ্নিত প্রশ্ন 30, মাননীয় সদস্য জনাব লুৎফুল্লাহেল মাজেদ, ময়মনসিংহ 8 এর পক্ষে, পটুয়াখালী 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য A.B.M. মুশাররফ হোসেন। দয়া করে আপনি প্রশ্নটি পাঠপূর্বক উত্থাপন করুন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি A.B.M. মোশাররফ হোসেন, 114 পটুয়াখালী 4 সংসদ আসনের এমপি। আমি আমার পক্ষ থেকে জনাব লুৎফুল মাজেদ, 153 ময়মনসিংহ 8 আসনের এমপির পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি প্রশ্ন উত্থাপন করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী, অনুগ্রহ করিয়া বলিবেন কি রাজধানী ঢাকা সহ দেশের সকল শহরগুলি খেলার মাঠ, পার্ক দখলমুক্ত করিয়া খেলার উপযোগী ও পার্কের পরিবেশ ফিরিয়া আনিবার লক্ষ্যে কোনো বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হইবে কিনা, না হইলে করা হইবে না কেন? ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। তারকা চিহ্নিত প্রশ্ন 30 মহান সংসদে উত্থাপিত হলো। মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্যকেও আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই আপনার মাধ্যমে এরকম একটি প্রশ্ন করার জন্য। মাননীয় স্পিকার, আজকে সকাল থেকে আমি দুপুর 2টা পর্যন্ত একটি অনুষ্ঠানে ছিলাম। এই অনুষ্ঠানটি ছিল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং বাচ্চাদেরকে নিয়ে তাদেরকে পুরস্কার প্রদান। সেখানে আমি সবগুলো জেলা থেকে, বিভিন্ন জেলায় গত কয়েকদিন বৃষ্টি বাদল হয়েছে, প্রাকৃতিক দুর্যোগ কিছু হয়েছে, তারপরেও আমি দেখেছি আমাদের এই প্রাইমারি বাচ্চাদেরকে এত প্রাকৃতিক দুর্যোগ থামিয়ে রাখতে পারে নাই। তারা তাদের পূর্ণাঙ্গ উৎসাহ নিয়ে এই অনুষ্ঠানে যোগদান করেছিল। সেখানে মাননীয় স্পিকার, একটি স্টল যখন, একটি জেলার একটি স্টল, বাচ্চাদের স্টল যখন আমি পরিদর্শন করছিলাম, সেখানে তারা বাচ্চারা এবং শিক্ষকরা আমাকে জানালেন তাদের স্কুলটিতে 1300 বাচ্চা পড়ে, কিন্তু তাদের কোনো মাঠ নেই। এরকম এই অভিযোগ আমাকে অনেকেই দিয়েছেন। মাননীয় স্পিকার, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।
আমাদের ভবিষ্যৎ প্রজন্মদেরকে সঠিকভাবে গড়ে তোলার জন্য। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় মাননীয় স্পিকার 189টি পার্ক, খেলার মাঠ এবং উন্মুক্ত স্থান রয়েছে। এর ভিতরে 24টি পার্ক, 6টি খেলার মাঠ, 4টি শিশু পার্ক এবং 4টি ঈদগাহ মাঠ সহ মোট 38টি ডিএনসিসির মালিকাধীন। উক্ত স্থাপনার নিরাপত্তা নিশ্চিতকল্পে পার্ক এবং খেলার মাঠ সমূহে নিরাপত্তা প্রহরী নিয়োগ, প্রয়োজনীয় বৈদ্যুতিক বাতি স্থাপন, সিসিটিভি স্থাপন এবং জনসচেতনামূলক কার্যক্রম পরিচালনার উদ্যোগও এর ভিতর গ্রহণ করা হয়েছে। ডিএনসিসির মালিকাধীন যে 38টি পার্ক, খেলার মাঠ, উন্মুক্ত স্থান রয়েছে তা ফরচুনেটলি মাননীয় স্পিকার বর্তমানে দখলমুক্ত রয়েছে সৌভাগ্যক্রমে এবং সুপরিকল্পিতভাবে নিয়ন্ত্রিত হচ্ছে। ইতিমধ্যেই 20টি পার্ক, 4টি খেলার মাঠ, 2টি শিশু পার্ক, 2টি ঈদগাহ মাঠ উন্নয়ন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ এবং রাজুক সহ অন্যান্য সংস্থার মালিকাধীন অবশিষ্ট 151টি পার্ক, খেলার মাঠ, শিশু পার্ক, ঈদগাহ মাঠ এবং উন্মুক্ত স্থান পর্যায়ক্রমে উন্নয়ন করা হবে। মাননীয় স্পিকার, ঢাকা সিটি কর্পোরেশন আওতাধীন খেলার মাঠ এবং পার্ক সমূহে অবৈধ দখলদারদেরও উচ্ছেদ করার প্রস্তুতি নেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, ভবিষ্যতেও খেলার মাঠ এবং পার্ক সমূহে অবৈধ দখলদারদের উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে। মাননীয় স্পিকার, উল্লেখ্য যে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই দেশের খেলাধুলার মান বৃদ্ধি করার চেষ্টা করছে এবং আপনি জানলে আনন্দিত হবেন যে এটিতে আমরা মোটামুটিভাবে আলহামদুলিল্লাহ অনেকাংশে সফলও হয়েছি। একই সাথে মাননীয় স্পিকার, শিশুরা খেলার মাঠেও খেলাধুলা করছে। গত 20শে জানুয়ারি মাননীয় স্পিকার একটি খেলার উদ্বোধন করেছি, যেখানে সারা বাংলাদেশে প্রাইমারি স্কুলের ফাইনাল খেলায় আমি অংশগ্রহণ করেছিলাম, উদ্বোধন করেছিলাম এবং সেই খেলাটির আগে ফাইনাল পর্যায়ে আসার আগে পর্যন্ত সারা বাংলাদেশে প্রাইমারি স্কুলের 11 লক্ষ ছেলে এবং 11 লক্ষ মেয়ে ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক সর্বদা খেলার মাঠ এবং ফুটপাত হতে অবৈধ দখল উচ্ছেদ করার কাজ চলমান রয়েছে। ভবিষ্যতেও আমরা এই ধারাটিকে অব্যাহত রাখতে চাই। ঢাকা সিটি কর্পোরেশন অধিক ক্ষেত্রে সিটি কর্পোরেশন এবং অন্যান্য সংস্থার মালিকাধীন 256টি পার্ক এবং খেলার মাঠ রয়েছে। উক্ত খেলার মাঠ এবং পার্ক সমূহের অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে। মাননীয় স্পিকার, বর্তমানে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত বিভিন্ন খেলার মাঠ এবং পার্কের উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। এর ভিতরে 35 নম্বর ওয়ার্ডস্থ মানিটলা পার্ক, শহীদ মতিউর রহমান পার্ক, গুলিস্তান পার্ক, মতিঝিল পার্ক, নবাবগঞ্জ পার্ক, ওসমানী উদ্যান, যাত্রাবাড়ি শিশু পার্ক, ইসলামবাগ বশিরউদ্দিন পার্ক, শাহবাগ শিশু পার্ক, হাজী আব্দুল আলিম খেলার মাঠ, রসুলবাগ পার্ক খেলার মাঠ, জোড়পুকুর খেলার মাঠ, বাসাবো খেলার মাঠ, সাদেক হোসেন খোকা খেলার মাঠ, দক্ষিণ গোড়ান সুলতান ভুইয়া ঝিলপাড়া খেলার মাঠ, বাসাবো বালুর মাঠ, দক্ষিণ বাসাবো গজমহল শিশু পার্ক, হাজিরবাগ পার্ক, আলিমগড় খেলার মাঠ ইত্যাদি উল্লেখযোগ্য। মাননীয় স্পিকার, গাজীপুর সিটি কর্পোরেশনের আওতায় খুব অল্প সংখ্যক খেলার মাঠ রয়েছে দুঃখজনকভাবে, তবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠানের আওতায় কিছু খেলার মাঠ রয়েছে। উক্ত মাঠসমূহ রক্ষণাবেক্ষণের জন্য সিটি কর্পোরেশন কিছু আর্থিক বরাদ্দ এবং উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। গাজীপুর সিটি কর্পোরেশন আওতায় 8টি জোনে 8টি খেলার মাঠ এবং 57টি ওয়ার্ডে 57টি খেলার মাঠ করার একটি পরিকল্পনা সরকারের রয়েছে। মাননীয় স্পিকার, এছাড়া ময়মনসিংহ, বরিশাল সিটি কর্পোরেশন সহ অন্যান্য সিটি কর্পোরেশনগুলোর খেলার মাঠ এবং পার্ক দখলমুক্ত করে খেলার উপযোগী এবং পার্কের পরিবেশ ফিরিয়ে আনার কার্যক্রম চলমান রয়েছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় সদস্য একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। প্রশ্ন প্লিজ। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে যে আগামী দিনে একটি সুস্থ প্রজন্ম গড়ে তোলার জন্য উনি যে পদক্ষেপ নিচ্ছে, আমি মনে করি বাংলাদেশের জন্য একটা ইতিবাচক পরিবর্তন বয়ে নিয়ে আসবে। আমি একটু স্মরণ করতে চাই, আমরা যখন ছাত্র ছিলাম 1978 সালে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন বাংলাদেশ পরিচালনার দায়িত্বে, তখন আমরা দেখেছিলাম ঢাকাতে
প্রেসিডেন্ট গোল্ড কাপ প্রবর্তন করেছিলেন, যেটা ওই সময় একটা ব্যাপক আলোড়ন তৈরি করেছিল। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রাখতে চাই, আগামী দিনে বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে তুলে ধরার জন্য এই ধরনের কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতা বাংলাদেশে আয়োজন করার আপনার কোনো পরিকল্পনা আছে কি না? ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য, মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। প্রেসিডেন্ট গোল্ড কাপ আপনি যেটা বললেন, আপনার এই কথার পরিপ্রেক্ষিতে অবশ্যই আমরা বিষয়টি আলোচনা করে আমরা উদ্যোগ গ্রহণ করতে পারি। তবে আপনার জ্ঞাতার্থে আমি জানাতে চাই, মাননীয় স্পিকার, পুরো সংসদকে আমি জানাতে চাই, একটু আগে যেই কথাটি আমি বলেছি যে গত কিছুদিন আগে প্রাইমারি স্কুল লেভেলে বাচ্চাদের ছেলে এবং মেয়ে উভয়ে একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেটি প্রায় 22 লক্ষ বাচ্চা অংশগ্রহণ করেছে। ইনশাল্লাহ আগামী বছর থেকে প্রাইমারি স্কুলের বাচ্চাদের জন্য আমরা প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ শুরু করতে যাচ্ছি। এটি প্রাইমারি স্কুল এবং পর্যায়ক্রমিকভাবে আমরা সেকেন্ডারি স্কুলেও ইনশাল্লাহ এটিকে নিয়ে যাব। এইটি মোটামুটি সিদ্ধান্ত হয়েছে। মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আমরা একটা সম্পূরক প্রশ্ন নিচ্ছি। কুমিল্লা 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য মোহাম্মদ আবুল হাসনাত, দয়া করে প্রশ্ন করবেন। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমাকে মাইক দিয়ে দিস। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনার অনুমতি ক্রমে আপনি যদি অনুমতি দেন, এটা যেহেতু সাপ্লিমেন্টারি কোয়েশ্চেন সেশন, মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই এই সাপ্লিমেন্টারি কোয়েশ্চেনের সময়ে মাননীয় প্রধানমন্ত্রী অন্য বিষয়ে প্রশ্নের উত্তর দিয়েছেন। আপনি যদি অনুমতি দেন তাহলে মাননীয় প্রধানমন্ত্রীকে খেলার মাঠ ব্যতীত মাননীয় প্রধানমন্ত্রীর তো সব বিষয়ই হচ্ছে না, I got to stop you. Okay, sir. সাপ্লিমেন্টারি কোশ্চেন মূল কোশ্চেনের সাপ্লিমেন্টারি, অর্থাৎ ধারাবাহিকতা থাকতে হবে। খেলার মাঠ সংক্রান্ত যদি বা অনুমতি খেলাধুলা না দেন তাহলে সংক্রান্ত বসে যাবো মানে। না, এর মধ্যেই থাকতে হবে, যে কারণে বললাম প্রশ্ন ওকে, সম্পূরক। থ্যাংক ইউ। না, এই বিষয়ে প্রশ্ন নেই। থ্যাংক ইউ মাননীয় স্পিকার। ইউ আর ভেরি ওয়েলকাম। সো আমরা যেহেতু উনি ডিক্লাইন করলেন, অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন, কিশোরগঞ্জ 2। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার প্রশ্ন, যে আমাদের ইউনিয়ন, উপজেলা পর্যায়ে এবং জেলা পর্যায়ে আগের যে খেলার মাঠগুলি ছিল, এগুলি নতুন নতুন বিল্ডিং হওয়ার কারণে মানসম্মত মাঠ নাই। মাঠের আকার হয়ে গেছে ছোট, সেখানে ছেলেমেয়েরা খেলাধুলা করে যেরকম বড় টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারে না, ঠিক তেমনি ভাবে খেলার উপযোগী অনেক নাই। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার প্রশ্ন, যে ইউনিয়ন লেভেলে, উপজেলা লেভেলে নতুন কোনো মাঠ করার, বরাদ্দ দেওয়ার কোনো পরিকল্পনা আছে কিনা বর্তমান সরকারের? ধন্যবাদ মাননীয় সদস্য, মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্য, আপনাকে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি যদি আপনার এলাকায়, আপনার ইউনো অফিসে যদি আপনি খোঁজ খবর করেন বা জেলা প্রশাসকের কার্যালয়ে খোঁজ করেন, তাহলে আপনি জানতে পারবেন যে এরই মধ্যে সরকারের পক্ষ থেকে তাদেরকে একটি ইনস্ট্রাকশন পাঠানো হয়েছে যে বাচ্চাদের খেলার জন্য বা যে কোনো পর্যায়ের খেলাধুলার জন্য কোথায় খোলা জায়গা আছে, ওপেন জায়গা আছে, সেটি খুঁজে বের করে সরকারকে জানানোর জন্য এই নির্দেশনা এরই ভিতরে পাঠানো হয়েছে মাননীয় স্পিকার। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। তারকা চিহ্নিত প্রশ্ন 31, মাননীয় সদস্য জনাব সরওয়ার জামাল নিজাম, চট্টগ্রাম 13। দয়া করে আপনি প্রশ্নটি পাঠপূর্বক উত্থাপন করুন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার তারকা চিহ্নিত প্রশ্ন 31 এই মহান সংসদে উত্থাপন করিলাম। মাননীয় প্রধানমন্ত্রী, অনুগ্রহ করিয়া বলিবেন কি, বিগত 17 বছরে চট্টগ্রাম সমুদ্র বন্দরে নানা ধরনের অনিয়ম ও পরিচালনার অদক্ষতায় পরিলক্ষিত হয়েছে। বর্তমান সরকার চট্টগ্রাম বন্দরের সকল সমস্যা সমাধান ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে কি কি পদক্ষেপ গ্রহণ করিয়াছেন? ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে। ধন্যবাদ মাননীয় সদস্য। তারকা চিহ্নিত প্রশ্ন 31 মহান সংসদে উত্থাপিত হলো। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে আবারও ধন্যবাদ। একই সাথে মাননীয় সংসদ সদস্য, আপনাকে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। মাননীয় স্পিকার, চট্টগ্রাম সমুদ্র বন্দরের সক্ষমতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে
দেশের সামগ্রিক ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাওয়ার কারণে এটি সক্ষমতা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। বিশ্বের ও দেশের আভ্যন্তরীণ বিভিন্ন ধরনের পরিস্থিতি মোকাবেলা করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বন্দরটিকে পরিচালনা করে আসছে। বিশ্ব মন্দা, কোভিড-19 পরিস্থিতি ইত্যাদি সময়েও মাননীয় স্পিকার চট্টগ্রাম বন্দর 24/7 অপারেশনাল অর্থাৎ 24/7 অপারেশনাল ছিল। ফলশ্রুতিতে 2010 সালে যেখানে কার্গো এবং কন্টেনার হ্যান্ডেলিং ছিল যথাক্রমে 4,90,90,663 মেট্রিক টন এবং 13,43,448 20 ফুট ইকুইভ্যালেন্ট ইউনিট, সেখানে 2025 সালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ 13,51,812 মেট্রিক টন কার্গো এবং 34,09,069 TEU কন্টেনার হ্যান্ডলিং করেছে। বিগত বছরের তুলনায় 2025 সালে কন্টেনার, কার্গো এবং জাহাজ হ্যান্ডলিং এর প্রবৃদ্ধি ছিল যথাক্রমে 4.707, 11.43 এবং 10.5%। মানে স্পিকার, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির জন্য সমন্বিত কার্যক্রম গ্রহণ করা হয়েছে, যার সংক্ষিপ্ত বিবরণ আমি তুলে ধরছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি চাইলে এটা পঠিত বলে গণ্য হতে পারে, বেশ লম্বা দেখছি। মাননীয় স্পিকার, যেহেতু একটু লম্বা, আমি অনুরোধ জানাবো বিষয়গুলোকে পঠিত বলিয়া গণ্য করার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। উত্তরটা পঠিত বলে গণ্য হলো। মাননীয় সদস্য, আপনার কোনো সম্পূরক প্রশ্ন থাকলে দয়া করে উত্থাপন করুন। আপনাকে অশেষ ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে চট্টগ্রামের অবদান শতকরা 47%। এই ক্ষেত্রে চট্টগ্রাম বন্দরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিগত সরকার দলীয়করণের মাধ্যমে চট্টগ্রাম বন্দরকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে বানিয়েছিল। বর্তমান গণতান্ত্রিক সরকার বিশ্বের এক আধুনিক বন্দর হিসেবে চট্টগ্রামকে করা কি কি পদক্ষেপ নিয়েছেন এবং সাথে সাথে যে বিগত সরকার বে টার্মিনালের নামে, সমুদ্র বন্দর করার নামে কোটি কোটি টাকা অপচয় করে অসমাপ্ত অবস্থায় এটা ফেলে গেছে, এই প্রেক্ষিতে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানতে চাচ্ছি এই বে টার্মিনাল এবং চট্টগ্রাম বন্দরকে আধুনিকরণ করার জন্য কি কি বর্তমান গণতান্ত্রিক সরকার পদক্ষেপ নেবে। ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্য, আপনাকে ধন্যবাদ। আপনি যে প্রশ্নটি করেছেন ডিটেইলটা এই মুহূর্তে আমার কাছে নেই। আপনি নোটিশ দিলে আমি আপনাকে ডিটেইলটা জানাতে সক্ষম হব। তবে বে টার্মিনাল এটার বাস্তবায়নের পরিকল্পনা তো আমরা নিয়েছি। আপনাকে আমি বলতে পারি যে বে টার্মিনালটা চালু হলে পরে অবশ্যই এটার একটা উপকারিতা সামগ্রিকভাবে অর্থনীতি এবং দেশ পাবে। মাননীয় স্পিকার, বে টার্মিনালটা চালু হলে বড় আকারের যে আমাদের মাদার ভেসেল সরাসরি চট্টগ্রাম বন্দরে ভিড়তে পারবে। এখন নাব্যতার জন্য অনেক সময় বড়টা জাহাজ আসতে পারে না, এবং যখন বড় জাহাজগুলো, মাদার ভেসেলগুলো আসবে, এর ফলে স্বাভাবিকভাবে ট্রান্সশিপমেন্ট ব্যয় বা খরচ অনেক কমে আসবে। একই সাথে মাননীয় স্পিকার, বড় জাহাজগুলো আসার ফলে এবং বে টার্মিনাল চালু হলে পরে আমদানি রফতানি বাণিজ্যের গতি বৃদ্ধি পাবে এবং স্বাভাবিকভাবে যেহেতু ব্যবসা বাণিজ্যে বা আমদানি রফতানির গতি বৃদ্ধি পাবে, এটি জাতীয় অর্থনীতিতে একটি বড় ইতিবাচক ভূমিকাও রাখবে। মাননীয় স্পিকার, ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আমরা একটা সম্পূরক প্রশ্ন নিচ্ছি। ঢাকা 5 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য মোহাম্মদ কামাল হোসেন। ধন্যবাদ। দয়া করে প্রশ্ন করবেন প্লিজ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনার এই প্রশ্ন পর্বে আজকে সুযোগ পেলাম, যদিও আগে অনেক চেষ্টা করেছি, আমি শুকরিয়া আদায় করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনার মাধ্যমে জানতে চাই, জাতীয় রাজস্ব বোর্ড এবং কাস্টমস হাউস চট্টগ্রাম কর্তৃক কন্টেনার স্ক্যানার মেশিন ক্রয় এবং অপারেশন এবং রক্ষণাবেক্ষণের জন্য বিগত 2018 সালে
এখানে 4টি স্ক্যানার মেশিন কেনার জন্য এবং রক্ষণাবেক্ষণের জন্য টেন্ডার আহ্বান করে। এই টেন্ডারে ব্যাপক দুর্নীতি হয়, মামলা হয় এবং এই অভিযোগ এখনো চলমান। বিগত সরকারের আইনমন্ত্রী এখানে তার ঘনিষ্ঠজনরা এখানে জড়িত। আমি জানতে চাই মাননীয় প্রধানমন্ত্রী, এই ক্ষেত্রে যে মামলা চলমান এখনো পর্যন্ত নিষ্পত্তি হয়নি, আমি আপনার মাধ্যমে জানতে চাই এই সরকার, বিগত সরকারের 300 থেকে 400 কোটি টাকার এখানে দুর্নীতি সুনির্দিষ্ট তথ্য প্রমাণ থাকার পরেও এটা ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা আপনার মাধ্যমে জানতে চাই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার এবং ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য আপনার প্রশ্নের জন্য। মাননীয় সংসদ সদস্য, আপনার জ্ঞাতার্থে মাননীয় স্পিকারের মাধ্যমে আপনাকে জানাতে চাই যে চট্টগ্রাম বন্দরটি এতে দেশের সম্পদ এবং এটি একটি রাষ্ট্রীয় সম্পদ, জনগণের সম্পদ। এখানে কোনো কাজ করতে গিয়ে যদি দুর্নীতি হয়ে থাকে, সেটি যখনই হয়ে থাকুক না কেন, অবশ্যই দেশের আইন অনুযায়ী যারা এর জন্য রেসপন্সিবল তাদের বিচার অবশ্যই হবে। এবং একই সাথে আমাদের সরকারের প্রচেষ্টা থাকবে যে কোনো জায়গায় রাষ্ট্রীয় সম্পদের অপচয় যেন না হয়, এবং একই সাথে আমাদের প্রচেষ্টা থাকবে যে দুর্নীতি মুক্ত একটি পরিবেশ পর্যায়ক্রমিকভাবে গড়ে তোলা। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনাকেও ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর পর্ব এখানেই শেষ হলো।